উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম মুরগি বিক্রি, সিন্ডিকেট কর্পোরেট প্রতিষ্ঠানে দৌড়াতে সংকটে রাজশাহীর পোল্ট্রি খাত, পুঁজি হারিয়ে বন্ধের পথে অনেক খামার। কুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা থামছেই না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 3 দফায় 44 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি। উদ্বোধনে 3 বছরেও চালু হয়নি ঈশ্বরদী রূপপুর রেলপথ। অর্থ আত্মসাৎ করতেই আওয়ামী আমলে প্রকল্প নেয়ার অভিযোগ স্থানীয়দের, কাজে লাগানোর আশ্বাস কর্তৃপক্ষের। এবং অবশেষে পাকা হচ্ছে বগুড়ার জিয়াবাড়ি সড়ক। অস্থায়ীভাবে বসানো ইট সরানো নিয়ে ছড়ানো হয় বিভ্রান্তি। স্থায়ী উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর স্বস্তি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগীয় সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি হয় ডিম ও মুরগি। রয়েছে বাজার সিন্ডিকেট এবং কর্পোরেট প্রতিষ্ঠানের প্রভাব। চরম সংকটে রাজশাহীর পোল্ট্রি খাত। টানা লোকসানে গত 1 দশকে বন্ধ হয়েছে অর্ধেকের বেশি প্রান্তিক ও মাঝারি খামার। বেশিরভাগ উদ্যোক্তা পুঁজি হারিয়ে জড়িয়েছেন ঋণের জালে। প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে বিশেষ ভর্তুকির দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। পোল্ট্রি খামারের মালিক সোহেল রানা 3 লাখ টাকা লোকসানে বাধ্য হয়ে ভেঙে ফেললেন খামার। রাজশাহী পোল্ট্রি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে বছর 10 আগেও পবার, মল্লিকপুর, পারিলা, কুখন্ডি, রনহাট, মোসলেম ও আশরাফের মোড় সহ আশেপাশের এলাকায় প্রায় 3000 খামার ছিল। বর্তমানে টিকে আছে মাত্র 300। একই দশা পুরো জেলার। আমি এখানে মুরগি করে আমি কোনো লাভ করতে পারিনি, তো লস আছে বিধায় আমি এখানে টিকতে পারছি না টিকার কারণে আমি খামারটা ভেঙে ফেলছি। খামার সংশ্লিষ্টরা বলছেন মুরগির খাবার, ভ্যাকসিন, ওষুধ ও শ্রমিকের মজুরি বেড়েছে লাগামহীনভাবে। এর বিপরীতে খামার পর্যায়ে প্রতিটি ডিমের উৎপাদন খরচ 9.5 থেকে 10 টাকা হলেও বিক্রি 7 থেকে 10 টাকা। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব ক্ষুদ্র উদ্যোক্তারা, ঋণের দায়ে জর্জরিত শত শত পরিবার। ওষুধের দাম বেশি, খাদ্যের দাম বেশি, ডিমের দাম কম, এর লাগে 10 লাখ টাকা লস খাইছে। জমি বেশি, ঋণ শোধ করে না হলে কেসে ঝুলতে আছে। ওরা কোম্পানির লোকেরা কেস করেছে, তখন জমি বেশি লিজার টাকা দিয়ে আসতে আছে। আমাদের উৎপাদন খরচ যা হবে সেই অনুপাতে দাম দিলেই হবে। আমার এখন একটা সাদা ডিমের উৎপাদন খরচ 9 টাকা, আমাদের খামারিরা বেশি যায় না, 9.5 টাকা আমাকে গড়ে দাম দিক। একটা লাল ডিমের উৎপাদন খরচ 10 টাকা, 10.5 টাকা সরকার দাম দিক, গড়ে দাম দিক। প্রান্তিক খামারিদের অভিযোগ, টানা লোকসানে কম পুঁজির ব্যবসায়ীরা সরে এসেছে পোল্ট্রি খাত থেকে। এখন পুরো বাজার নিয়ন্ত্রণ করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এতে হুমকির মুখে গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান। ডিলার বলি ঠিকই আছে, একটা বস্তাতে ওরা 400-500 টাকা লাভ করে। সাধারণ কৃষক একদম শেষ করে দিচ্ছে। নির্বাহী কর্মকর্তারা আছে, উপজেলা আছে, মৎস্য অফিসারের বড় বড় লেকচার, বড় বড় অডিট, বড় বড় এই সেই, কিন্তু বাস্তবের চিত্র খুবই ভিন্ন। তবে খামার কমলেও জেলায় বার্ষিক চাহিদার তুলনায় ডিম ও মাংসের উৎপাদন এখনো বেশি, জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে বিশেষ ভর্তুকির দাবি তার। খামার যারা করছে তাদের প্রতি সরকারের আরো একটু সুনজর দেওয়া উচিত, তাহলে হয়তো মুরগি এবং ডিমের বাজারে আমাদের সবসময় সারপ্লাসই থাকবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 1286টি লেয়ার, 2282টি ব্রয়লার ও 5753টি সোনালী মুরগির খামার রয়েছে, যা থেকে বছরে 2.25 লাখ মেট্রিক টন মাংস ও 60.5 কোটির বেশি ডিম উৎপাদিত হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। উৎপাদন খরচের তুলনায় কম দামে কেন বিক্রি হয় ডিম ও মুরগি? বাজার সিন্ডিকেট এবং কর্পোরেট প্রতিষ্ঠানের প্রভাব কতটা? গত 1 দশকে কেন বন্ধ হলো অর্ধেকের বেশি প্রান্তিক ও মাঝারি খামার? এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা, সঙ্গে আছেন ডিম আড়ত সমিতির সভাপতি জয়নাল আবেদিন। সরাসরি যাচ্ছি সেখানে। রাজশাহীর যে মুসলেমের মোড়ে আমরা আছি, এখানে গত 10 বছর আগেও প্রায় 3000-এর মতো খামার ছিল এবং এখন মাত্র 300 খামার। এই যে এত সংখ্যক খামার বন্ধ হচ্ছে এবং যারা খামারি ছিলেন তারা লোকসানে, ঋণে জর্জরিত, কেন এসব
নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং আমাদের সাথে আলোচনার জন্য যোগ দিবেন রাজশাহীর ডিম আড়ত সমিতির সভাপতি জয়নাল আবেদিন। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই, আপনাদের এই মুসলিমের মোড় এলাকায় তো অনেক খামার ছিল, সেগুলো কেন বন্ধ হলো, এখন কি পরিস্থিতি এবং প্রান্তিক খামারিরা এখনো খামার করছে কিনা? আমাদের রাজশাহীতে অনেক প্রান্তিক খামারি ছিল, আমি নিজেও প্রান্তিক খামারি। 2006 সাল থেকে আমি খামারির ব্যবসা বাণিজ্য শুরু করি। আমার নিজস্ব 30,000 মুরগি ছিল, বর্তমান আমার মাত্র 2,000 মুরগি আছে ডিমের। আমি সাদা ডিম উৎপাদন করি। এইভাবে রাজশাহীতে ডিমের দাম কম থাকায় ব্যাপক পরিমাণে প্রান্তিক খামারি নষ্ট হয়ে যাওয়ার ফলে ঋণগ্রস্ত এবং জমি জমা বিক্রয় করে অনেক রাজশাহী থেকে পালিয়ে যায় অন্য জায়গাতেও আছে। এই অবস্থায় এখন বর্তমান 300 খামারি বর্তমান আমাদের রাজশাহী অঞ্চলে পবা মোহনপুরে। আমাদের এক সময় 3,000 প্রান্তিক খামারি এই এলাকাতে ছিল, বর্তমান সবাই বেকার অবস্থায় আছে এবং এই ডিমের দাম, ন্যায্য ডিমের দাম না থাকায় এখন বর্তমান ডিমের দাম আমরা মোটামুটি 17 মাস থেকে 6 টাকা 80 অর্থাৎ 700 টাকা এইভাবে ডিমের দাম পাচ্ছি। আমরা সাধারণ খামারি কোনোভাবেই টিকে থাকার মতন অবস্থা নাই, সবাই ধ্বংসের মুখে এবং ঋণগ্রস্ত। আমি নিজেই একজন বড় খামারি ছিলাম এবং প্রান্তিক খামারি পর্যায়ে ছিলাম, এখন বর্তমানে আমি হতাশ এবং এই খামার থেকে আমিও বের হয়ে আসছি। মাত্র এখন বর্তমান 2,000 মুরগি আছে আমার। আপনি বলছিলেন যে আপনি নিজেও খামার বন্ধ করে দিয়েছেন এবং আপনি বলছিলেন যে এখন আজকে এক একটি ডিম মাত্র 6 টাকা 80 পয়সায় বিক্রি করছেন, যেখানে উৎপাদন খরচ 9 টাকা। এখন প্রাণী সম্পদ বিভাগ বলছে যে রাজশাহীতে ডিম এবং যে মুরগির মাংসের চাহিদা সেটি উদ্বৃত্ত। যদি খামার বন্ধ হয়ে গিয়ে থাকে তো তাহলে এই উদ্বৃত্ত যে ডিম এবং মাংস উৎপাদন হচ্ছে সেটা কিভাবে সম্ভব হচ্ছে? আসলে প্রান্তিক খামারে আমরা টিকতে পারছি না, একটাই কারণ, এখন বর্তমান যেমন 1 বছর থেকে 6 টাকা 80 পয়সা ডিমের দাম, কিন্তু এখানে নিজস্ব যারা খাদ্য উৎপাদন করছে কর্পোরেট কোম্পানিগুলোতে ডিম উৎপাদন বেশি চলে এসেছে, তাদের খাদ্য নিজের এবং সকল কিছু সরকারিভাবে সুদবিহীন লোন এবং সরকারিভাবে অনেক সাপোর্ট পাচ্ছে, কিন্তু প্রান্তিক খামারিগুলো কোনো সরকারি সাপোর্ট পায় না এবং কোনো কিছু সরকারের ভালো কিছু পায় না এবং আমরা এই কারণে প্রান্তিক খামারিগুলো কমে যাচ্ছে, কিন্তু কর্পোরেট কোম্পানিগুলো এগিয়ে আছে, ডিমের উৎপাদন একটু বেশি আছে। আপনি বলছেন যে কর্পোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে প্রান্তিক খামারিরা ব্যবসা করতে পারছে না, এক ধরনের অসম প্রতিযোগিতা আছে, সেক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ আপনারা আশা করেন যাতে প্রান্তিক খামারিরা খুব ভালোভাবে ব্যবসাটা করতে পারে? আসলে আমার ব্যক্তিগত মতামত, আমরা উৎপাদন করছি, আমরাও বাংলাদেশের জনগণ এবং যারা ডিমটা খাচ্ছে তাহারাও কিন্তু বাংলাদেশের জনগণ, কিন্তু আসলে এমন একটা সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দরকার যে আমরা প্রান্তিক খামারিও ন্যায্য দাম পাবো এবং যারা ডিম কিনে খাবে তারাও একটা মোটামুটি একটা দাম পাবে। এইভাবে একটা সরকারি পদক্ষেপ নেবে এবং সরকার আমাদের নজর দেবে। বর্তমান সরকার বাংলাদেশ আমাদের এখন বর্তমান সরকার যেন এই প্রান্তিক খামারের উপর অবশ্যই নজর দেবে। নজর দেওয়ার আরও একটি কারণ অবশ্যই দিতে হবে, যদি কর্পোরেটের কোম্পানির হাতে এই ব্যবসা চলে যায় একসময় কিন্তু সাধারণ জনগণের 20 টাকা বা 25 টাকা ডিম খেতে হবে, তখন প্রান্তিক খামারে যদি না থাকে ওনারা সিন্ডিকেট সিস্টেম করে ডিম দরকারে নদীতে ফেলাই দিবে। তারপরে আপনারও যদি এই পোল্ট্রি খাত সম্পূর্ণভাবে কর্পোরেট বা বড় প্রতিষ্ঠানের দখলে চলে যায় তাহলে ডিমের দাম যেরকম বৃদ্ধি পাবে তেমনি এই যে গ্রামীণ অঞ্চলে সেখানে কর্মসংস্থানের যে সুযোগ সেটি নষ্ট হবে এবং একই সাথে গ্রামীণ যে অর্থনীতি সেটি ধ্বংস হবে। এই ছিল রাজশাহীর মুসলিমের মোড় ডিমের আড়ত থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। 11 দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 3 দফায় 44 জন নারী পুরুষকে পুষিয়ে চেষ্টা করেছে বিএসএফ। স্থানীয়দের সহযোগিতায় এই চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। পুষিনের ঘটনায় সহযোগিতা করার অপরাধে গত 15 জুন রাতে 7 জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে জানায় পুলিশ। তারা সবাই সীমান্তবর্তী গোমস্তাপুর উপজেলার রকুনপুর গ্রামের বাসিন্দা। পুষিনের চেষ্টা ব্যর্থ হলেও প্রায় 184 কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি, সতর্কতা
টহল ও তৎপরতা বাড়িয়েছে বিজেপি। নদী ও বিলে নৌকা, স্থলপথে বাইনোকুলার এবং ড্রোন ক্যামেরা দিয়ে টহল দেওয়া হচ্ছে। এছাড়াও রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য নির্মাণ করা হয় ঈশ্বরদী রূপপুর রেলপথ, অথচ উদ্বোধনের ৩ বছর পেরিয়ে গেলেও কাজে আসেনি ২৬ কিলোমিটারের এই রেলপথটি। বর্তমানে এটি রেল কর্তৃপক্ষের মালামাল রাখার কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অর্থ আত্মসাতের জন্যই এমন অকার্যকর প্রকল্প বাস্তবায়ন করেছে তৎকালীন সরকার। তবে রেলপথটি কাজে লাগানোর আশ্বাস কর্তৃপক্ষের। সবুজ মোল্লার তথ্য ও আসিফ মাহমুদের ছবি নিয়ে রিপোর্ট। পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম পরিবহনের জন্য ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত ২৬.৫২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। ঘটা করে এটি উদ্বোধন করা হয় ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি। কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও এখনও কোনো কাজে আসেনি রেলপথটি। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষের সরঞ্জাম রাখার কাজে ব্যবহার হচ্ছে রেলপথটি। স্থানীয়দের অভিযোগ, ফায়দা লুটতেই এমন প্রকল্প বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ সরকার। রেলপথটা আসলে যখন নির্মাণ করে আসলে অপরিকল্পিতভাবেই করা হয়েছে। জনসাধারণের জন্য এটা কোনো উপকারেই আসতেছে না। পুরাটাই অকেজো একটা প্রকল্পে পরিণত হয়েছে, যেখানে একটা হিউজ সরকারের অ্যামাউন্ট এখানে ব্যয় করে সেটা এখন আর কোনো কাজেই আসতেছে না। সরকার এটা চালু করে তাহলে পাকশি অঞ্চলের মানুষের জন্য চলাচলের জন্য একটা সুবিধা হবে। তবে রেলপথটি কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এখন ব্যবহার হচ্ছে না বলতে বিষয়টা এরকম না যে ব্যবহার হবে না। অবশ্যই আমাদের কর্তৃপক্ষ আছেন, তারা প্রপার ডিসিশন নেবেন এবং যেদিন থেকে বলবেন সেদিন থেকে আমরা এটা অপারেশনে নিয়ে আসতে পারবো। তবে এখানে ফ্যাসিলিটি হিসাবে যেটা বলা চলে, এখানে কিন্তু আমরা লোডিং আনলোডিংয়ের বড় একটা ইয়ার্ড আছে, এটাকে ডেভেলপমেন্ট করতে পারলে এখান থেকে আমাদের ভালো রাজস্ব আসবে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে ঈশ্বরদী রূপপুর রেলপথ নির্মাণে ব্যয় হয়েছিল ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা। সময় সংবাদ, পাবনা। বিভাগীয় সময় আরও থাকছে। ছাদ ধসের পর দেয়াল ও পিলারে ফাটল, উদ্বোধনের আগেই বেহাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল, বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক ভিটা বগুড়া গাবতলীর বাগবাড়ি যাওয়ার গ্রামীণ সড়কটি পাকা হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী সফরের সময় সেখানে ইট বালু ফেলে চলাচল উপযোগী করেছিল স্থানীয় প্রশাসন। পরে স্থায়ীভাবে সড়কটি মেরামতের কাজ শুরু হওয়ার জন্য অস্থায়ীভাবে বসানো ইট তুলে নেওয়া হয়। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ আলের প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাপদাদার পৈতৃক ভিটা বগুড়া গাবতলীর বাগবাড়ি জিয়াবাড়ি যাওয়ার গ্রামীণ রাস্তাটি অবশেষে পাকা হচ্ছে। নসিবপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। সড়কটি পাকাকরণের জন্য ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে ২০২৫ সালের আগস্টে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স কার্যাদেশ পায়। চলতি বছরের আগস্টের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা লুটপাটের ঘটনা ঘটেনি, সবকিছুই সরকার নির্দেশিত প্রাক্কলন মোতাবেকই চলছে। গত ২০ এপ্রিল খাল খনন কর্মসূচিতে অংশ নিতে নিজের পৈতৃক বাড়িতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর উপলক্ষে বৃষ্টির আশঙ্কায় থাকায় জরুরি ভিত্তিতে বাগবাড়ি গ্রামীণ কাঁচা সড়কটি ভাড়ায় আনা ইট বসিয়ে অস্থায়ীভাবে চলাচলে উপযোগী করে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী সফর শেষে চুক্তি অনুযায়ী ইটভাটার মালিকপক্ষ ব্যবহার করা ইট সরিয়ে নেয়, যাতে মূল উন্নয়ন কাজ বাধাগ্রস্ত না হয়। ইটভাটার মালিক এবং ওখানকার কিছু ঠিকাদার এটা ইট তুলে নিয়েছে। যেহেতু এটা পার্মানেন্টলি এটা বিটুমিনাস পাকা রোড হবে, সেহেতু আমরা ইটটা তো সলিং ইট তুলে তারপরে আমরা পাকা কাজ করতে পারবো। ইটের উপরে তো আমরা পাকা কাজ করতে পারবো না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সড়কটি পাকা না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, তবে বর্তমান সরকার সড়কের কাজ শুরু করায় খুশি তারা। এটা খুব সুন্দর হচ্ছে রাস্তা, অনেক অবশ্যই আফকোর্স। আশা করি আমাদের দুর্ভোগ অচিরেই শেষ হবে
আমরা সুন্দর একটা রাস্তা পাবো। এদিকে ভাড়া করা ইট তুলে নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই কাজে প্রায় 10 লাখ টাকা ব্যয়ের দাবি করা হলেও প্রকৃতপক্ষে অস্থায়ী সংস্কার কাজে মোট ব্যয় ধরা হয়েছে 3,94,000 টাকা। এর মধ্যে ইট অপসারণ, পরিবহন ও পুনর্ব্যবহারের শ্রম খাতে প্রায় 1,86,000 টাকা, বালু ভরাটে 1,08,000 টাকা, পুনঃস্থাপনের কাজে 72,000 টাকা এবং ইটের প্রান্ত পুনর্গঠনে প্রায় 27,000 টাকা ব্যয় দেখানো হয়েছে। সম্প্রতি বগুড়া সফরে এসে এ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। পুরো বিষয়টিকে বিভ্রান্তিকর উল্লেখ করে অপপ্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। ভাড়া করে ইট নিয়ে এসে স্থানীয় প্রশাসন আপাতত মাননীয় প্রধানমন্ত্রী চলাচলের ব্যবস্থা করেছেন। এরপরে এখন ঠিকাদার যখন কাজ শুরু করবেন ঘোষণা দিয়েছেন, তখন যার কাছ থেকে ইটটা ভাড়া নিয়েছিল প্রশাসন, স্থানীয় প্রশাসন, তাকে ইটটা ফেরত দিয়েছে। সেই ইটটা উঠে নিয়ে চলে গেছে। যদি কেউ ইট বিছিয়ে দেয় ভাড়া নিয়ে, এটাও লোকাল প্রশাসন করেছে। তাহলে এখানে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতিমন্ত্রী কি এত বড় দুর্নীতি করলো এখানে, যেটার সাথে আমার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা নাই। গত 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, চকিরদহ খাল খনন কাজের উদ্বোধন শেষে নিজ পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন। সকালে তিনি প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী সোনা মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি সোনা মসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া সোনা মসজিদ বিওপিতে বিজিবির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজ খবর নেন। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে, খসে পড়েছে পলেস্তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিজয় ৭১ হলের এমন দশা, এতে আতঙ্কিত শিক্ষার্থীরা। রূপপুরের বালিশকান্তে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড করছে এই কাজটি। 2024 সালের এই হলের অডিটোরিয়ামের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে 9 জন আহত হন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের প্রতিবেদনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্মাণাধীন বিজয় ৭১ হলে স্থানান্তর করা হয় প্রায় 200 শিক্ষার্থীকে, কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্যের পরিবর্তে উল্টো বিপদগ্রস্ত তারা। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিজয় ৭১ হলের দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। তার উপর নিম্নমানের লিফট ব্যবহারের কারণে মাঝে মধ্যেই আটকে পড়ার ঘটনাও ঘটছে। আমরা আসলে আতঙ্কে আছি যে ইন ফিউচারে যদি বড় ধরনের ভূমিকম্প হয়, ফাটল দেখা দিতেছে, ওই জায়গাগুলো প্লাস্টার করা লাগতেছে আবার নতুন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বলছে ৭৪ কোটি টাকা ব্যয়ে 10তলা হলটির নির্মাণ কাজ করছে রূপপুরের বালিশকান্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড। প্রপারলি শিওর যে আমাদের কাছে কোনো গাফিলতি নেই। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী বলছেন, বিষয়টি তদন্ত করে প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হলেও তা এখনই প্রকাশ করা হবে না। তদন্ত করেছি, তদন্তে একটা রিপোর্ট দিছি, এখন রিপোর্ট দেওয়ার পরে সে কথাটা তো বলা ঠিক হবে না। 2021 সালের সেপ্টেম্বরে হলটির নির্মাণ কাজ শুরু হয়। একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও কাজ শেষ হয়নি 5 বছরেও। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ উল্টে 2 সদস্য আহত হয়েছেন। সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশ লাইন্স থেকে পিকআপে গুরুদাসপুর যাচ্ছিলেন কয়েকজন সদস্য। নয়াবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারান চালক। পিকআপটি রাস্তার পাশে উল্টে একজন এএসআই ও একজন নায়েক গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকবার জয়পুরহাটের পাঁচবিবিতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সরকারি সুবিধার কার্ড প্রতিস্থাপনের অভিযোগ উঠেছে। এতে বয়স্ক ভাতা বঞ্চিত হচ্ছেন অন্তত 2 সুবিধাভোগী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট।
জয়পুরহাটের পাঁচবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের বাসিন্দা হাসনা বেগম। অভাবের সংসারে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বয়স্ক ভাতার কার্ড, তবে প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে পান না সরকারি সহায়তা। হাসনা বেগমকে মৃত দেখিয়ে সমাজসেবা কার্যালয় বরাবর দাখিল করা হয় প্রত্যয়নপত্র। ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর সই থাকা প্রত্যয়নপত্র দাখিল হওয়ার পর থেকে ভাতা বঞ্চিত হচ্ছেন হতদরিদ্র এ নারী। 2 বছর হচ্ছে আমাকে দেয় না। আমার ছেলে গেছে যায় দেখে সমাজসেবা অফিসে, আমি বলে মৃত্যু কাগজপাতি দেখে, আমি বলে মৃত্যু। একই দশা পৌর এলাকার বাসিন্দা সন্তোষ চন্দ্র বর্মনের। তাকেও মৃত দেখিয়ে দাখিল করা নথিতে তৎকালীন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের সই রয়েছে। তিনিও পাচ্ছেন না সরকারি সুবিধা। এদিকে বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন তৎকালীন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। গরিব মানুষ, আমি ভ্যান চলে খাই, নাম্বার মানে এরা কাট করে দিল। দেওয়ার পর 3 বার আমি পাচ্ছি টাকা বয়স্ক ভাতা। পরে আমি খোঁজ করে দেখি আমি মৃত্যু হয়ে গেছি। বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী ও তাদের স্বজনদের অভিযোগ, পছন্দের মানুষদের নতুন কার্ড পাইয়ে দিতে নানা কৌশলে বাতিল করা হয় পুরনো কার্ড। আমার দাদু শাশুড়ির নাম বানু, তাকে হচ্ছে মৃত্যু ঘোষণা করে অন্য কাউকে এরা টাকা দেয়। আমার শাশুড়ি মারা যায়নি, এই যে হাসনা বানু, এই যে দেখেন ছবির সাথে মিল করানো হলো না, বার করে দেখালো, মিলও করলো। বয়স্ক টাকা পাতো আমার স্বামী, পাতে দেখি যায় দেখি বন্ধ করেছে। জীবিত থাকতে মৃত্যু বানাতে আমার সঙ্গে কি করে এটা বাদ দেয়, আর আমরা সুস্থ একটা বিচার চাই। এদিকে ইউনিয়ন পরিষদ এবং শহরের বাসায় গিয়েও মেলেনি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর দেখা। মুঠোফোনে কথা হলে তিনি দায়ী করেন মেম্বারদের। মেম্বাররা দিলেই তো আমরা দিই, আমরা কি দিতে পারি? পরে কারেকশন করে ঠিক করে দেওয়া হয়েছে, নাম দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যারা দোষী বা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিতে আমি মাত্র আপনাদের মাধ্যমে অবহিত হলাম। তো এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের কাছে যদি সে ধরনের তথ্য আসে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। জয়পুরহাটে বয়স্ক ভাতার সুবিধাভোগীর সংখ্যা প্রায় 42,500 জন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। সিরাজগঞ্জ সদরের একডালা গ্রামে 2টি সেতু নির্মিত হলেও ভোগান্তি পিছু ছাড়ছে না এলাকাবাসীর। তবে সংযোগ সড়ক না থাকায় সেতু নির্মাণের 3 বছর পার হলেও কোনো কাজে আসছে না। কর্তৃপক্ষ বলছে সরকারি জমি না থাকায় সংযোগ সড়ক নির্মাণ ব্যাহত হচ্ছে। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ঠায় দাঁড়িয়ে 2টি পাকা সেতু, অথচ তেমন চলাচল নেই জনসাধারণ ও যানবাহনের। 2023 সালে সিরাজগঞ্জ সদরের একডালা গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে কুড়ালিয়া খালের ওপর 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 2টি জোড়া সেতু। কিন্তু সংযোগ সড়ক না থাকায় কৃষিপণ্য পরিবহন, স্কুল কলেজে যাতায়াত সহ বিভিন্ন প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ব্রিজ হয়েছে, ব্রিজের সাথে যে রাস্তার সংযোগ, এই সংযোগ সড়কটা মোটেও মেরামত করা হচ্ছে না, যার কারণে জনগণের খুব দুর্ভোগ হচ্ছে। এই রাস্তাটা করলে সবার জন্য ভালো হবে এবং এলাকার লোকের জন্য বেশি ভালো হবে। ব্রিজ দেওয়ারও অসুবিধা হয়েছে, সলপালির স্কুলে যাওয়া রাস্তা নাই। ব্রিজ হয়েছে কিন্তু রাস্তাঘাট নাই। রাস্তাঘাটটা হলে পরে আমরা সহজভাবে যেতে পারতাম, কাঁচা মালটা সব বাজার নিতে পারতাম, ওইলে পারি না তো রাস্তার কারণে। এত টাকা খরচ করে ব্রিজ দিছে আর এই রাস্তা হইতেছে না, চলাফেরা করতে পারি না। এই গ্রামের সবাই এখন খুব দুর্ভোগে আছে, নামার জায়গা নাই, ওঠার জায়গা নাই, খুব কষ্টে আছে লোকজন। এই শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগে, আমাদের অনেক অসুবিধা হয়। ছেলে মেয়েদের ভালো বিয়ে শাদীও আসতেছে না, রাস্তা নাই, পরিবেশ ভালো না, তার কারণে আমরা আমাদের এদিকে অনেক সমস্যা হইতেছে। সেতুর সংযোগ সড়কের স্থানে সরকারি জমি না থাকায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। সেখানে আমরা যে মেসেজটা দিয়েছি এলাকার জনগণকে, তাদেরও রাস্তার দরকার, তারাও খুব সমস্যায় আছেন, যে তারা নিজেরা বসে নিজেরা মিটিং করে যদি তারা নিজেরা আমাকে 700 মিটার রাস্তা বের করে দিতে পারেন, তাদের জমির উপর দিয়ে সবাই শেয়ার করে, তাহলে আমরা রাস্তাটা করে দিতে পারবো। সেতু দুটি সংযোগ সড়ক নির্মাণ হলে আশপাশে প্রায় 20 গ্রামের মানুষ সুফল পাবেন। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এ সময় আরেকবার তীব্র তাপপ্রবাহে নওগাঁয় দ্রুত আম পেকে যাচ্ছে। এতে নির্দিষ্ট সময়ের অন্তত 10 দিন আগেই বাজারে এসেছে আম্রপালি ও বাড়িফুল আম। তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বাগান মালিকদের। এদিকে চাঁপাইনবাবগঞ্জে খরচের তুলনায় আমের ফলন কম হওয়ায় লোকসানের শঙ্কায় বাগানিরা।
নওগাঁর বিস্তৃত বাগান জুড়ে থোকায় থোকায় ঝুলে থাকা আম্রপালি আমের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়, কিন্তু বাগান মালিকরা চরম হতাশায়। বরেন্দ্র অঞ্চলে বয়ে যাওয়া তীব্র দাবদাহে বাগানে দ্রুত আম পেকে যাচ্ছে। এতে সময়ের অন্তত 10 দিন আগেই আম্রপালি ও বাড়িফোর বাগান থেকে নামানো হচ্ছে চাষিদের। স্থানীয় হাটগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি। বাগানীরা বলছেন, বাজারে আমের যোগান বাড়লেও ক্রেতা সংকটে মিলছে না কাঙ্ক্ষিত দাম। 1500-1700 বেলছিল, এখন মনে করেন 1200। যে হিসাবে বাজারে আম আসছে এই হিসাবে ব্যাপারে নাই। আমি আম নিয়ে বিপদে পড়ে গেছি। আড়তে নিয়ে গেলে 52 কেজিতে মন, দিলে দাও না দিলে না দাও। সময় হচ্ছে আবহাওয়া, এটা আবহাওয়ার বিষয়। আসলে একসঙ্গে সব আম পেকে গেছে, পাইকারও কম, মাল ডেলিভারি হচ্ছে না, এই কারণে মালের দামটা একটু কম। আম গাছে রাখা যাচ্ছে না, আম নিয়ে আসে ক্রেতারাও কিনতেছে না। এদিকে চলতি মৌসুমে তুলনামূলক আমের ফলন কম হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। যে পরিমাণ উৎপাদন হয়েছে তাতে খরচ ওঠানো নিয়েই শঙ্কায় বাগানীরা। তার উপর প্রশাসনের নির্দেশনা অমান্য করে কানসাট, রোহনপুর, ভোলাহাট আমবাজারে চাষিদের অনেকটা জিম্মি করেই 40 কেজির জায়গায় 52 থেকে 54 কেজিতে 1 মণ ধরে আম কিনছেন আড়তদাররা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগানীরা। পুরোপুরি এটা হচ্ছে ব্যবসায়ীদের উপর নির্ভর করে, এটা আড়তদাররা পুরোপুরি এই বিষয়টা নিয়ন্ত্রণ করে। ব্যাপারে আছে তাদের লাভ হয়, এখানে ক্রেতাদের কোনো গ্রাহকের কোনো বিন্দু মাত্র কোনো লাভ হয় না, তারা কেজিতে কিনে খায়। আমরা এক পকা আসলে জিম্মি জোর করে নিচ্ছে মনে করে। এর জন্য দরকার হলে আইন করে যারা এটা মানে নিয়মটা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মতো একটা আইন তৈরি করা দরকার, নাহলে আমাদের আম চাষে আমের সাথে যারা ব্যবসা বাণিজ্য করে তারা টিকবে না। নাটোরে কৃষি বিপণন অধিদপ্তর থেকে অতিরিক্ত আম না নেওয়ার নির্দেশনা দিলেও সেটি মানছে না কেউই। পাইকারি বাজারে প্রতি মণে 5 থেকে 8 কেজি অতিরিক্ত আম নিচ্ছেন ব্যবসায়ী ও আড়তদাররা। একটা গাছে 5 থেকে 7 মণ আম হয়, এতে 1 মণ করে ধরেন চলে যায়। এরকমই সিস্টেম, আমরা বাধ্য দিতে। এর ভিতরে মাল খারাপ থাকে, গৃহস্থরা ছোট মাল লেসে ক্যাট লেসে ফাটালি আসে, ওগুলো তো আর বাইছিল না, একেবারে ঢালা মাপ দিয়ে দিয়ে মনে 5 কেজি সারি দিই। হুট করে বন্ধ করাটা একটু কঠিন হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে এই ধলন প্রথা এই জিনিসটা বন্ধ হয়। চলতি বছর নাটোরে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 70,000 মেট্রিক টন। ওমর ফারুক, সময় সংবাদ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম মুরগি বিক্রি। সিন্ডিকেট কর্পোরেট প্রতিষ্ঠানের দৌরাত্ম্যে সংকটে রাজশাহীর পোল্ট্রি খাত। পুঁজি হারিয়ে বন্ধের পথে অনেক খামার। পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা থামছেই না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 3 দফায় 44 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফ এর, প্রতিহত করল বিজিবি। এবং উদ্বোধনের 3 বছরেও চালু হয়নি ঈশ্বরদী রূপপুর রেলপথ। অর্থ আত্মসাৎ করতেই আওয়ামী আমলে প্রকল্প নেয়ার অভিযোগ স্থানীয়দের, কাজে লাগানোর আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল বিভাগীয় সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আলিশা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।